একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি দীর্ঘদিন এই বিষয়ে কাজ করছেন এবং আপনি লক্ষ্য করেছেন যে প্রচলিত যে আইনগুলো যা দ্বারা ইমারত নির্মাণ এবং তার অগ্নি নির্বাপন নিরাপত্তা বিষয়গুলো কিভাবে এসছে আইনে এবং সেগুলোর বাস্তবায়নের বাধাগুলো কোথায়, একটা আইন আরেকটা আইনের সঙ্গে কি করে সংঘাত তৈরি করছে এবং হালনাগাদ করার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে এই আইনের জায়গাগুলোকে কিভাবে দেখছেন? যে কোনো ভবন, ধন্যবাদ, যে কোনো ভবন এবং শিল্প কারখানায় আগুন প্রতিরোধের জন্য আমাদের যতগুলো চলমান আইন এবং বিধিমালা বিদ্যমান আছে, তার প্রথমটি হলো অগ্নি প্রতিরোধ আইন 2003, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2006, ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008, যার কার্যবিধি শুধু ঢাকা মহানগরের ক্ষেত্রে প্রযোজ্য। একইভাবে চট্টগ্রাম মহানগর ইমারত নির্মাণ বিধিমালা তৈরি হয়েছে, যেটা চট্টগ্রামের জন্য প্রযোজ্য। এবং আরও একটি আইন অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিধিমালা 2014, অর্থাৎ 4টি আইন এখানে প্রযোজ্য আগুনের অগ্নি প্রতিরোধের জন্যে। চট্টগ্রামেরটা কি শুধু স্পেসিফিক, ওর কোনো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে অন্য আইন থেকে, কিছুটা কি আলাদা? ঢাকা মহানগর এবং চট্টগ্রাম মহানগরের দুইটার আইনের প্রায় 95 একই রকম আছে, শুধু ওখানে পাহাড়ি এলাকা আছে, তার জন্য কিছু আইন ওখানে সংযোজন করা হয়েছে। অন্যান্য বাদবাকি বিভাগীয় শহরগুলো তাদের যে সিটি কর্পোরেশন রেগুলেশনস আছে অথবা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের কার্যপরিধি তো সমস্ত বাংলাদেশের জন্য প্রযোজ্য। এটা সমস্ত সেখানে না বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড প্রযোজ্য হবে। তবে আমরা গতকালকে যেটা কয়েকজন আইনজ্ঞর সাথে বসেছিলাম, বিশিষ্ট আইনজ্ঞ, তাদের সাথে বসে আমার যে জ্ঞানটা হলো যে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড হলো আইন, আর বাদবাকি যেটা আছে সেটা হলো বিধিমালা। কোনো বিষয়ে যদি আইন এবং বিধিমালাতে একই বিষয় উল্লেখ করা থাকে তাহলে আইনটা সেখানে প্রযোজ্য হবে। আমরা এখানে দেখেছি যে একজনের জন্য, অর্থাৎ বাংলাদেশে আগুন প্রতিরোধের জন্যে যে কোনো বিল্ডিংকে অগ্নি প্রতিরোধের জন্য তৈরি করার জন্য যে বিদ্যমান আইন আছে সেই বিদ্যমান আইন যথেষ্ট। সমস্যা হচ্ছে আইন একটার সাথে আর একটার সমন্বয়হীনতা এবং তা প্রতিপালন। আমাদের দুশ্চিন্তা হচ্ছে সেখানে যে নতুন যে বিল্ডিং কোড আসছে সেখানে একটা সাংঘর্ষিক রয়েছে বর্তমান বর্তমান ন্যাশনাল বিল্ডিং কোডের সাথে। বর্তমান ন্যাশনাল বিল্ডিং কোডে 6 তলা অথবা 20 মিটার হাইটের উপরে যে কোনো বিল্ডিংকে হাইরাইজ বিল্ডিং বলা হচ্ছে, যেটা আন্তর্জাতিক কোডের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এটা করা হয়েছিল। কিন্তু নতুন যে ইমারত নির্মাণ বিধিমালা আসছে সেখানে এই হাইরাইজের ডেফিনেশানে আরও 3 তলা উপরে করা হয়েছে, অর্থাৎ 4 তলা উপরে করা হয়েছে, অর্থাৎ 10 তলার উপরেই হাইরাইজ। তাতে সমস্যাটা হলো ডেফিনেশন উল্লেখ করা হয়েছে সমস্ত হাইরাইজ বিল্ডিংকে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা থাকতে হবে এবং সেই অগ্নি প্রতিরোধ ব্যবস্থাটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃক সার্টিফাইড হতে হবে। এখন নতুন বিল্ডিং কোড পাস হলে এখন যেমন আছে 6 তলার উপরে যে কোনো বিল্ডিংয়ে আপনার ফায়ার সার্ভিস সিস্টেম থাকতে হবে, ফায়ার প্রোটেকশন সিস্টেম, এবং যেটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দ্বারা সার্টিফাইড হবে। তখন এটা 10 তলা পর্যন্ত হয়ে যাবে, 10 তলার উপরে বিল্ডিংগুলো কেবল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। তাতে যেটা হয়েছে এখনই অবস্থা খারাপ, এই খারাপ অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে যাবে। অর্থাৎ যারা 6 তলার উপরে, 6 তলা থেকে 10 তলা বিল্ডিং পর্যন্ত তাদের কোনো আগুনের প্রতিরোধ ব্যবস্থা করার প্রয়োজন পড়বে না। তাতে বর্তমান অবস্থায় নাজুক অবস্থা, সেখান থেকে আরও খারাপ অবস্থার দিকে যাবে। আমরা এই সংঘর্ষটা আছে বলে মনে করি। আরও কিছু সমস্যা আছে, যেমন বর্তমান আইনে যেটা লেখা আছে যে বিল্ডিংয়ে ফায়ার প্রোটেকশন সিস্টেম অথবা ফায়ার ডিটেকশন সিস্টেম বসাতে হবে। এখানে স্পষ্টত যে ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম জীবনের নিরাপত্তার জন্য দরকার। আমার এই বিল্ডিংয়ে যদি কোথাও কোনো ধোঁয়া হয় কিংবা কোথাও কোনো ধরনের বিপদ হয়, অ্যালার্ম বাজালেই কিংবা অটোমেটিক অ্যালার্মের মাধ্যমে ইভাকুয়েশনের জন্য বলে দেবে এবং এটা 30 সেকেন্ডের ভিতরে অ্যালার্মটা পৌঁছে যাবে।
আর ফায়ার প্রোটেকশন সিস্টেম যেটা হলো অটোমেটিক ফায়ার প্রোটেকশন সিস্টেম, সেটা যদি ধোঁয়া হয় তাহলে ধোঁয়াতে কখনো অটোমেটিক ফায়ার প্রোটেকশন সিস্টেম চালু হবে না। তার মানে দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ে যদি শুধু ধোঁয়া হয় তাহলে সেই বিল্ডিংয়ে যারা বসবাস করছে তারা কখনোই অ্যালার্ম পাবে না যদি সেখানে ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম না থাকে। সুতরাং যেখানে যে বিধিমালা আছে সেই বিধিমালাতে এখানে সংশোধন করা দরকার, সেটা ফায়ার প্রোটেকশন সিস্টেম এবং ফায়ার ডিটেকশন সিস্টেম দুইটাই সংযোজিত হওয়া দরকার, জরুরি। আপনি একটা কথা বলছিলেন যে খসড়া আইনে, যেটা এখনো সংসদ আইন পাস করেনি, সেখানে 33 তলা পর্যন্ত, 33 মিটার পর্যন্ত, 33 মিটার অর্থাৎ 10 তলা পর্যন্ত যে আইনের যে একটা ত্রুটি, ওটা কি আরেকটু ক্লারিফাই করা যায় যে ওটা বাস্তবে কি সমস্যা তৈরি করে? বাস্তবে সমস্যা হবে যে এখন যেমন 6 তলার উপরে যে কোনো ভবন মালিক যদি তার বিল্ডিংয়ে ফায়ার প্রোটেকশন সিস্টেম না করে তাকে আইনের আওতায় আনার জন্যে বিধিমালা আছে। এই নতুন বিল্ডিং কোড পাশ হলে 10 তলা পর্যন্ত কোনো ভবনের মালিককে তার বিল্ডিংয়ে যদি ফায়ার প্রোটেকশন সিস্টেম ডিটেকশন সিস্টেম না করে তাকে আইনের আওতায় আনা যাবে না। কাজেই 10 তলা পর্যন্ত বিল্ডিংয়ের মালিকরা, আমি যেটা গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে শার্টের বোতাম খুলে ঘুরবে যে আমাকে তো কেউ ধরার নাই, যেটা হতে পারে না। সারা বিশ্বের যেখানে আইন হলো 6 তলার উপরে হলেই ফায়ার প্রোটেকশন এবং ডিটেকশন সিস্টেম অবশ্যই বসাতে হবে সেখানে, এবং আমাদের দেশে এত ঘন ঘন আগুনের ঘটনা ঘটছে, সেখানে কিভাবে এটাকে আরও শিথিল করা হলো, বরং শিথিল না করে আরও কঠোরতর করা হওয়া উচিত, সেখানে এটাকে শিথিল করা হলো। আইনটি গত 4 বছর ধরে পেন্ডিং রয়েছে, এটি কেন এভাবে আটকে আছে বলে আপনার মনে হয়? আমরা যতটুকু শুনতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে দুইটা কারণে আইনটা পিছিয়ে ছিল। প্রথম হলো 1 বছর সময় কেটেছে এই 6 তলা 10 তলার ফাইনালাইজেশনের জন্যে, এবং 6 তলার উপরে করার জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আপ্রাণ চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছে, এটা 10 তলার উপরে হয়েছে। এটার জন্য 1 বছর কেটেছে, আর বাদবাকি 3 বছর সময় লাগছে। আমরা যতটুকু শুনেছি ওখানে একটা সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, সেটা হলো প্রকৌশলীর সংজ্ঞা। ওখানে প্রকৌশলীর সংজ্ঞা বলতে একমাত্র আইবি থেকে রেজিস্টার্ড আইবির লাইসেন্সধারী প্রকৌশলীকে বোঝানো হয়েছে। আমাদের দেশের বড় একটি সংখ্যা আছে যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, তারাও দাবি করছেন তারা যে তারাও প্রকৌশলী, তাদেরকে প্রকৌশলী ডিগ্রি দেওয়া হয়েছে। সুতরাং এই সংজ্ঞাটা পরিবর্তনের জন্যেই এই 3 বছর ধরে আটকে আছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখার জন্য এটা রেখে দিয়েছেন। তো এখন সর্বশেষ বনানীতে যে দুর্ঘটনা ঘটলো, সেই পরিপ্রেক্ষিতে যে মেজার্সগুলো এ পর্যন্ত নেওয়া হয়েছে সেটা কতটা সন্তোষজনক, বা যে কোথাও ঘাটতি থাকলে সেটা আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের আন্তরিকতা। আমরা দেখেছি লাইভ অনেকক্ষণ ধরে, তাদের আন্তরিকতার অভাব ছিল না। কিন্তু যেখানে সমস্যা ছিল, প্রথম হলো বিল্ডিংটা 6 তলার উপরে বিল্ডিং হলে যেখানে ফায়ার স্টেয়ার, সেপারেট ফায়ার স্টেয়ার থাকার কথা, এবং স্টেয়ারকেস প্রেশারাইজেশন ফ্যান থাকার কথা, এবং ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম থাকার কথা, এই 3টার কোনোটাই ছিল না ওই ভবনে। অর্থাৎ বিল্ডিং নিজে আগুনে যে ধরনের রেসপন্স করার কথা সেই রেসপন্সটা করতে পারেনি। অর্থাৎ এর অধিবাসীদেরকে যারা বসবাস করছে তাদেরকে কোনো নিরাপত্তা দিতে পারেনি। এরপরে আসি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের, যেটা আমি আগেই বললাম যে তাদের আন্তরিকতার অভাব ছিল না। কিন্তু যেখানে সমস্যা হয়েছে যে ওই জায়গাটা একটা চিপা জায়গা, যেখানে যে তাদের গাড়ি ঘুরিয়ে ল্যাডারগুলো সেট করার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। আরও একটা সমস্যা দেখা গেছে যে হোজ নিয়ে গেছে সেই হোজ লিকেজ, ওখানে প্রায় 10 বারেরও বেশি প্রেশার থাকে। হোজ লিকেজ হলে এই 10 বার প্রেশার, অর্থাৎ পানি প্রয়োজনীয় প্রেশার উন্নতি করতে পারবে না এবং পানি জায়গা মতো পৌঁছাবে না। এটা আমরা পরীক্ষণ করেছি। অগ্নি নির্বাপন বিভাগ বলেছে যে হাইড্রেন্ট
সিস্টেম শহরে নেই এবং ওই জায়গায় পানি আনা নিকটবর্তী কোনো উৎস থেকে আনা খুব জটিল ছিল। এই বিষয়টা কি আপনি কিভাবে দেখেন, যে যেখানে পানির উৎস অনেক দূরে সেখানে ফায়ার সার্ভিস বিভাগ আন্তরিকতা থাকলেও সে কি করবে? কোড অনুযায়ী প্রত্যেকটা ভবন 6 তলার উপরে হলে তার নিজস্ব আধা ঘন্টা থেকে শুরু করে 90 মিনিট পর্যন্ত ভবন ভেদে, যদি আবাসিক এলাকা হয় তাহলে 30 মিনিট, কমার্শিয়াল বিল্ডিং হলে এটা 50 থেকে 60 মিনিট, যদি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হয় তাহলে এটা 90 মিনিট। 90 মিনিট পর্যন্ত ফায়ার প্রোটেকশনের জন্য নিজের জলাধার যেটা থাকবে সেই জলাধারে পানি রিজার্ভ থাকতে হবে এই সময়টা পর্যন্ত। এখানে যেহেতু ফায়ার প্রোটেকশন সিস্টেমের কোনো বায়লাই ছিল না, কাজে তার নিজস্ব কোনো জলাধার ছিল না। আশেপাশের যে বিল্ডিংগুলো ছিল তাতেও যে জলাধারটা ছিল সেই জলাধারটা শুধু তাদের স্যানিটারি প্লাম্বিং, দ্যাট ইজ ডোমেস্টিক ওয়াটার যেটাকে আমরা বলি, নিজস্ব ব্যবহারের পানির জন্য ছিল, পর্যাপ্ত ফায়ার প্রোটেকশনের পানি সেখানে ছিল না। আমি দুজন সাবেক ফায়ার সার্ভিসের দুজন সাবেক ডিজির সাথে কথা বলেছি এবং একজন হলেন তিনি 2008 থেকে 13 পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, ব্রিগেডিয়ার নাইম সাহেব, আর একজন ব্রিগেডিয়ার আলী, যিনি গত 26শে মার্চে বেশি দায়িত্ব পালনের পরে তিনি অবসরে গিয়েছেন। আমি তাদের কাছে জানতে চাইলাম যে আইনে রয়েছে যে যারা এই ফায়ার সেফটির নন কমপ্লায়েন্সে যারা আছে, যারা এগুলো মানছে না, শর্তগুলো পূরণ করছে না, তাদেরকে চিহ্নিত করার পরে আইন তাদেরকে সুযোগ দিয়েছে যে ওই সব ভবনগুলোকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা এবং তারপরে যদি তারা ব্যবহার করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা। কিন্তু এই অনুশীলনটি খুবই কম, মানে দুইজন ডিজি মনে হয় খুবই সীমিতভাবে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই মেথড অনুসরণ করেছেন। এটা কেন? এবং এটা কি এই আইনটি কি, এই বিধানটা কি যদি প্রয়োগ করা হয় তাহলে কি বাস্তবে পরিস্থিতির কিছুটা আমরা উন্নতি আশা করতে পারি না? আইন আছে, তাদের শাস্তি দেওয়ারও বিধান আছে, কিন্তু যেখানে সমস্যা হয়েছে যে এই কেসটা করবে কে, এটা নিয়ে তাদের ভেতরে দ্বন্দ্ব আছে। রাজুক করবে না ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স করবে, এটা নিয়ে দ্বন্দ্ব আছে। রাজুক বলছে এটা আমার দায়িত্ব না, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বলছে যে আমার নোটিশ দেওয়া পর্যন্ত দায়িত্ব, তার বেশি দায়িত্ব নেই। অর্থাৎ আইনটি প্রতিপালন, মানে কেউ যদি আইন লঙ্ঘন করলে এটার জন্য কে মামলা দায়ের করবে সেই দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না। কিন্তু দুই বিজ্ঞ সাবেক ডিজি মহোদয় কিন্তু বলেছেন যে তারা রাজুকের কথা বলে নাই, তারা আমাদের প্রশ্নের উত্তরে তারা বলার চেষ্টা করেছেন যে যখন দেখা গেছে যে তাদের কোনো ইন্সপেক্টর মামলা করতে যান তখন সেই ইন্সপেক্টরই আবার মামলার আসামি হয়ে যান বা আদালত তাকে সমন করে, হাইকোর্টে রিট হয়, শুধু তারা কাজ করতে পারেন না, তাদের বাধাগ্রস্ত হয়। এই সমস্যাটার দিকে তারা বেশি জোর দিয়েছেন। আমার যতটুকু জানা আছে যে 2003-এর আইনে বলা আছে ইস্যুতে যে সেখানে ডিজির, আমরা 2003-এর আইনের বলি অপরাধ বিচারার্থে গ্রহণ ইত্যাদি মহাপরিচালক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির লিখিত অভিযোগ ছাড়া কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ বিবেচনার জন্য গ্রহণ করিবে না। স্পষ্টত আইনের ভিতরে। তাহলে তো এটা মহাপরিচালকের যে ক্ষমতা রয়েছে, জি, এখানে তো রাজুক নেই, জি, এটা ফায়ার সার্ভিসের মহাপরিচালকের ক্ষমতার কথা আপনি বলেছেন। জি, মহাপরিচালকের ক্ষমতা, যে মহাপরিচালক বা তাহার নিকট হইতে মানে তার ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির লিখিত অভিযোগ ছাড়া কোনো আদালত এই আইন অধীনের কোনো অপরাধ বিচারের জন্য গ্রহণ করিবে না। তাহলে তারা আইন যারা মানছে না তাদেরকে প্রসিকিউট করা, তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্বটা আইন নির্দিষ্টভাবে রাজুককে নয়, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে দিয়েছে। তাহলে তারা সেই দায়িত্ব পালনে তাদের যে তৎপরতা আমরা কম দেখতে পাই। একটা হচ্ছে দমকল কর্মীরা চমৎকার দায়িত্ব পালন করেন,
কোথাও থেকে ফোন কল এলে তারা দুর্গত ভবন বা মানুষকে উদ্ধারে তারা ঝাঁপিয়ে পড়েন। কিন্তু মামলা দায়েরের ক্ষেত্রে তাদের এই জায়গাটায় যে একটা শিথিল একটা জায়গা দেখা যাচ্ছে, সেটা আসলে কতটা যারা ব্যক্তি তাদের উদ্যোগের অভাবে ঘটেছে, বা যে হোল তারা যেটা বলছেন যে তারা কিছুটা অ্যাপ্রিহেন্সিভ যে আদালতের তারা এটা বাধাগ্রস্ত হন, এটা আদালতের বাধাগ্রস্ত না। যেমন আমি যদি আমার ব্যক্তিগত মতামতই বলি যে আমার উপরে যদি কেউ অন্যায় করেও আমি হয়তো তাকে কিছু বলি, আমি আদালত পর্যন্ত যাই না, কারণ জানি আমাকে এই আদালতের বিচার পেতে হলেও আমাকে অনেক দিন আদালতে যাতায়াত করতে হবে ন্যূনতম, এবং অনেক কাঠখড়ি পোড়াতে হবে। আমার যতটুকু ধারণা সেখানে হয়েছে যে ওনারা আইনে কারণ বিচার কাজ করতে হলেও তাকে এই বারবার যেতে হবে, হাজিরা দিতে হবে, কিংবা হাজিরা দেওয়া মানে লেগে থাকতে হবে, এটা তারা অ্যাভয়েড করতে চান, সেজন্য আইন করতে চায় না, আইন প্রয়োগ করতে চায় না। কিন্তু এখানে স্পষ্ট তো আছে যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ওনারা তাদের দায়িত্ব পালন করতে যে যদি কোনো অঘটনও ঘটিয়ে ফেলে, তার বিরুদ্ধে যদি কেউ আইনের আশ্রয় নিতে যায়, সে আদালত সেটা গ্রহণ করবে না। অর্থাৎ ডিসি সাহেবকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ানোর জন্য। তবে ওনাদের যে সমস্যাটা আছে সেটা এর আগেও আমরা টকশোতেও দেখেছি যে ওনারা চায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার শুধু, অর্থাৎ মানে তারা বিচারের জন্য আদালতে যাবে না, তারা লোককে অ্যারেস্ট করার ক্ষমতা চাচ্ছে। তো এখন কি মনে হয় যে এটা হওয়া উচিত, বা এটা একটা প্রতিকারের নতুন মাত্রা যুক্ত করতে পারে? আমি আজ থেকে প্রায় 25 বছর আগের কথা একটা জানি যে তৎকালীন ছিল পিডিবির বিল দেয়নি। আমি যে অফিসে ছিলাম সেই অফিসের পাশের ভদ্রলোক বিল দেননি, সেই অপরাধে পিডিবি থেকে ম্যাজিস্ট্রেট এসে আশেপাশে যাকে পেয়েছে তাদের সবাইকে ধরে নিয়ে গেছে, তার ভিতরে আমারও একটা স্টাফ ছিল। অর্থাৎ ওই ম্যাজিস্ট্রেট সাহেবের অফিসে হলো পিডিবি অফিসের সংলগ্ন, উনি বিদ্যুতের ম্যাজিস্ট্রেট। তো বিদ্যুতের বিল দেয়নি, তার জন্য ধরে নিয়ে যাওয়া হলো। ওখানে ওনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার না দিয়েও অন্তত যেটা করা যায় যে ওনাদের ওই পরিদপ্তর সাথে একজন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া যায়, যাদেরকে সাথে নিয়ে ওনারা ঘুরতে পারেন। দেখেন বিএসটিআই কিন্তু বিভিন্ন জায়গায় মুভ করেন, তারা নিজেরা অ্যারেস্ট করেন না, তার সাথে ম্যাজিস্ট্রেট থাকেন, ম্যাজিস্ট্রেটকে দিয়ে অ্যারেস্ট করেন। টেকনিক্যাল অংশটা তারা দেখেন। বিএসটিআইয়ের কথা বলছি, ওনারা নিজেরা অ্যারেস্ট করেন না। এই বিএসটিআই যদি ম্যাজিস্ট্রেট সাথে করে না নিয়ে যেতেন, যখনই ম্যাজিস্ট্রেট যাচ্ছেন তার সাথে কিন্তু পুলিশ যাচ্ছেন, এই বিএসটিআইয়ের ওনারাই যদি ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সাথে করে নিয়ে যেতেন, তাহলে কাউকেই কিন্তু কিছুই করতে পারতেন না, বরং আমার যেটা মনে হয় উল্টা আক্রমণের শিকার হতেন। আমরা যেটা বলবো যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সাথে এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে ম্যাজিস্ট্রেটে সাপোর্ট দেওয়া, অর্থাৎ তার সাথে ম্যাজিস্ট্রেট সাহেব সহ থাকবেন, তার পুলিশ সাঙ্গপাঙ্গ সহ। তবে কিচ্ছু লাগবে না বিচার করে আপনার আইনের আমাদের একটা দুঃখজনক কথা বলতে হয় যে আমরা বিচারকে ভয় পাই। আমি যদি কোথাও বিচারের জন্য যাই, দেখা যায় আমাকে 8-10 বছর লেগে থাকতে হচ্ছে এটার পেছনে। কিন্তু যেটাকে ভয় পায় সেটা হলো ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক অ্যারেস্ট করবে, হাত কড়া বাঁধাবে, এটা কিন্তু সবাই ভয় পায়। এফআর টাওয়ারের পরে এখন দেখা যাচ্ছে যে রাজুক লাইমলাইটে এসছে। রাজুকের নেতৃত্বেই ভবনগুলোর কমপ্লায়েন্সের প্রশ্নটা তারা সামনে নিয়ে এসছে। তো এটা অনেকে বলছেন যে এটা তো আসলে অগ্নি নির্বাপন বিভাগের কাজ। যদি ফায়ার সেফটির অংশটা দেখে, রাজুক দেখতে পারে বিল্ডিং কোড অনুযায়ী যথাযথ হয়েছে কিনা সেই দিকটা, কিন্তু এখন সামনে এসছে অগ্নি নির্বাপনের জায়গাটা, কিন্তু সেখানে কিন্তু ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে আমরা সামনে আসতে দেখছি না। এবং এই যে ব্যবহারের উপযোগী নয়, আপনি কি মনে করেন না যে ব্যবহারের উপযোগী নয় এই কথাটা যদি আজকের ধরুন 50টা
উল্লেখযোগ্য বহুতল ভবনে লাগিয়ে দেওয়া হয়, এর একটা সামাজিক চাপ তৈরি হবে, একটা রিপারকেশন তৈরি হবে, তারা অনেকটা সামাজিক লজ্জার কারণেও অনেকে হয়তো কমপ্লায়েন্সের দিকে যাবে। আপনি কি এটা সাজেস্ট করবেন যে মহাপরিচালকের যে ক্ষমতা আইন দিয়েছে এই ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা, এই কাজটা তারা অন্তত পাইলট স্কিমের ভিত্তিতে হোক বা অগ্রাধিকারের ভিত্তিতে হোক 50টা বা 100টা বাছাই করা ভবনে তারা যদি এটা করে, তাহলে এর একটা ইমিডিয়েট সুফল পাওয়া যেতে পারে? অবশ্যই একটা সামাজিক, অন্তত সামাজিকভাবে হলেও একটা বিল্ডিংয়ের সামনে যদি এরকম একটা সাইনবোর্ড থাকে, এই ভবনটি অগ্নি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিংবা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ, তাহলে অন্তত কেউ ওখানে ঢুকতে হলেও চিন্তা করে ঢুকবে। যারা ভাড়া নেবে কিংবা ফ্লোর কিনবে তারাও কিন্তু চিন্তা করে ওখানে নেবে। এখানে দেখেন যে কেন রাজুক গেছে। এই 15 দিনের অভিযানের কথা স্বয়ং আমাদের গৃহায়ন এবং পূর্তমন্ত্রী ঘোষণা করেছেন। রাজুক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অধীনে, কাজেই সেটা প্রতিপালন প্রথমেই করবে রাজুক। আর আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। ওইটাও যদি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে হতো তাহলে কিন্তু তাদেরকেও যেতে হতো। আমার যেটা মনে হয়, আমাদের একটা অসামঞ্জস্য যেটা মনে হয় যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা উচিত না, এটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা উচিত। এবং তাদেরকে সত্যিকারের অর্থে যদি কিছু আমরা আউটপুট পেতে চাই, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া উচিত। কারণ আমরা দেখেছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার অর্থাৎ সেখানে আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে চাই, ম্যাজিস্ট্রেট এবং তার সাথে পুলিশ। একজন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের অফিসার যখন বিভিন্ন তদন্তে যাবে, তদারকিতে যাবে, সাথে ম্যাজিস্ট্রেট যাবেন এবং তার সাথে পুলিশ সহ যাবেন। যখনই তারা হাতকড়ি পড়ানোর ভয় থাকবে, তখন 7 দিনের ভেতরে অন্তত হয়। দেখেন, একজন লোক যখন উনি অ্যারেস্ট হতে যাচ্ছেন, একটা ভবনের মালিক, উনি ন্যূনতম কি করবেন? অ্যারেস্ট হওয়ার ভয়ে অন্তত বলবেন যে না, এই ভবন থেকে বিল্ডিং বাবা ভাড়াটে যারা আছে সব পালাও, সব নাও, এই যে ক্ষতিপূরণ নাও, ক্ষতিপূরণ নিয়ে পালাও, আমাকে অ্যারেস্ট থেকে বাঁচাও। এটাই সো আইন, বিচার, অর্থাৎ টাকার মামলা কেউ ভয় পায় না। এখন আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি অনতিবিলম্বে, অর্থাৎ অনেক সমস্যা, কিন্তু আপনি কয়েকটা বিষয় চিহ্নিত করুন 1 মিনিটে, যে কি কি বিষয় এই মুহূর্তের করণীয়। অনতিবিলম্বে নাগরিকদের কি করা উচিত, যারা ভবন দখলদার বা মালিক, আর সরকারের দিক থেকে কি করা উচিত? প্রথমে হলো আগুন থামাতে হবে। প্রথম থেকেই আমরা বিল্ডিংটা বৈধ হয়েছে না অবৈধ হয়েছে সেটার বিবেচনা পড়ে, শুধু বৈধ অবৈধ ডিক্লেয়ার করে কিন্তু আগুন থামানো যাবে না। তার জন্য প্রাথমিকভাবে দরকার যে ভবন ব্যবহার করছেন সেই ভবনের ফায়ারের যে দুর্ঘটনা যেন না ঘটে, যে সমস্ত কারণে আগুন হয় সেই সমস্তগুলো, দ্যাট ইজ হাউসকিপিং বলি আমরা এটাকে সহজ, সেটা প্রাথমিকভাবে সমস্ত ভবনে সেই কাজগুলো আগে করতে হবে, যাতে আজকেও যেন আর একটা আগুন না ধরে। যেমন আগুন ধরছে কি আমরা দেখছি খুব এক্সটেন্সিভলি বলা যায়, ভবনগুলোতে কার্পেট ব্যবহার হচ্ছে। এখন একটা কার্পেট ব্যবহার হচ্ছে, কার্পেটের নিচ দিয়ে ইলেকট্রিক্যাল লাইন চলে গেছে, ইলেকট্রিক্যাল লাইন কোনো কারণে গরম হয়ে গেছে, যদি কেউ বেশি করে, গরম হলে সেই আগুনটা চলে যাবে আপনার কার্পেট পড়বে, পুরো ঘর পড়বে। তাহলে প্রথম হলো যে ভবনটা বৈধ কি অবৈধ, তার আগেই হলো যে ভবনে আগুন নেভানোর, আগুন না যাতে লাগে সেটা করা। এরপরে আসছে যেটা হলো যে প্রত্যেকটা বিল্ডিংয়ে ফায়ার এবং ইলেকট্রিক্যাল সেফটি কমপ্লায়েন্স চেক করা। আমি আবারও বলবো, ফায়ার এবং ইলেকট্রিক্যাল সেফটি অডিট করানো, এটাকে বলে ইঞ্জিনিয়ারিং টার্মে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট। এটা কি আইনে, বিল্ডিং কোডে বলা আছে? বিল্ডিংয়ের ভিতরে হলো যে বিল্ডিং কোডে বলা আছে যে আপনি এই বিল্ডিং কোডের ভিতরে যতগুলো জিনিস আছে সেটা মানবেন। বিল্ডিং কোডে দেখেন, এটা প্রায় 1500 পৃষ্ঠার একটা বই, বিল্ডিং কোড মানবেন। এটা মানছে কি না সেটার চেকলিস্ট করানোর কথা বলছি। তার মানে এটা তো অবশ্যই এই বিল্ডিং কোডে যেগুলো আছে সেগুলো অধিকাংশই ডেসক্রিপটিভ, অর্থাৎ বিবরণমূলক।
একজন বিল্ডিং নির্মাতা সেই বিল্ডিং, অর্থাৎ যে বিল্ডিংটা হয়েছে সেই বিল্ডিংটা এই কোডের পেজগুলো মানছে কিনা তার চেকলিস্ট তৈরি করা। এটা চেকলিস্ট ফর্মে, ডেসক্রিপটিভ ফর্মে না, বিবরণে না, চেকলিস্ট ফর্মে করা, যেটা তো কোডেরই অংশ। যে চেকলিস্ট ফর্মে ভবনগুলো দ্রুত চেকলিস্ট করানো, এবং সেক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে, বিশেষজ্ঞ লোকদের দিয়ে কাজ করানো। আমি এখানে বলিনি রাজুকে যে সমস্ত প্রকৌশলী এবং স্থপতিরা কাজ করছেন তারা কিন্তু তাদের দৈনন্দিন কাজ করতে তাদের পড়ে এত বড়, এবং একটা বই না, এখানে চারটা বই পড়ে পড়ে চেক করতে যাওয়া সম্ভব না। ঠিক আমি যদি এভাবে বলি যে বিল্ডিংয়ের সামনে যে এই বইয়ে এভাবে ধরে ধরে চেক করা কিন্তু সম্ভব না তাদের জন্য। তার জন্য যেটা লাগবে বিশেষজ্ঞ কমিটি। সম্প্রতি বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স 31টা বিশেষজ্ঞ কোম্পানিকে নিয়োগ করেছেন এই কাজ করে দেওয়ার জন্য। অর্থাৎ তারা বিল্ডিংয়ের উপরে এই রিপোর্ট তৈরি করবে, রিপোর্টটা তাদের কাছে সাবমিট করবে, তারা ইয়েস নো বলবেন যে পারমিশন দেবেন কি না। অর্থাৎ যেটা আমি যদি আইনের ক্ষেত্রে বলি যে একসময় যেমন রাজা বিচার করতেন, এখন রাজা বিচার করেন না সরাসরি। রাজার যখন কাজের লোড বেড়ে গেলেন উনি তখন নিয়োগ করলেন কাজী বিচার করতেন। যখন কাজেরও লোড বেড়ে গেলেন তখন কি মধ্যস্থতাকারী, অর্থাৎ মাঝখানের আইনজীবী নিয়োগ করলেন। দুই পক্ষই আইনজীবী স্ট্রিম লাইন করেন, কোনটা আইনের ভেতরে কোনটা আইনের ভেতরে না, স্ট্রিম লাইন করেন। এই আইনজীবী, আপনি জাস্ট চিন্তা করেন যদি আইনজীবী মাঝখানে না থাকতেন তাহলে বিচার কাজ কতটা কঠিন হয়ে যেত। ঠিক তেমনি আমরা বলবো যারা এই বিল্ডিং কোড এবং বিধিমালা সম্পর্কে বিশেষজ্ঞ তাদেরকে নিয়োগ করে বিল্ডিংয়ের অডিট করানো, অডিটের উপর ভিত্তি করে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অথবা রাজুক সিদ্ধান্ত নেবেন যে এই বিল্ডিংটাতে পারমিশন পরবর্তী সময় কন্টিনিউ করবেন কি না। তো আর দু একটা দরকারি কথা যদি আপনি বলতে চান। আর আরও একটা বিষয়, এই আগুনের পাশাপাশি আরও একটা বিষয় দেখাতে চাই। আমাদের কোডের ভিতরে স্পষ্ট করে লেখা আছে একটা যে কোনো নির্মাণাধীন বিল্ডিং, প্রায় শোনা যায় নির্মাণাধীন বিল্ডিংয়ের উপর থেকে ইট পড়ে কেউ উপর থেকে লোক মারা গেছেন। গত পরশু দিনের ঘটনায় যে একজন চা বিক্রেতা মারা গেছেন উপর থেকে, বিল্ডিংয়ের উপর থেকে ইট পড়ে। আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডে এটাকে সুস্পষ্ট করা আছে যখনই বিল্ডিং তৈরি হবে বিল্ডিংয়ের চারপাশ দিয়ে স্ক্যাফোল্ডিং দিতে হবে এবং তার চারপাশে নেটিং করতে হবে যে ভেতর থেকে কেউ ইচ্ছা করলো ইট বাইরে ছুঁড়ে ফেলতে পারবে না। আমাদের এখানে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে, আমাদের স্পষ্ট ভায়োলেশন এই কোডে। এখানেই অডিট টিম এই চেকলিস্ট ধরে ধরেই চেক করবে যে এই বিল্ডিংটা মেনেছে কি না। এটা একটা। ঠিক তেমনি আরও একটা, যে কোনো বিল্ডিং আমাদের কোডের ভেতরে আছে, যে কোনো বিল্ডিং 6 তলার উপরে গেলেই সেখানে স্পেশালাইজড স্টেয়ার কেস বানাতে হবে, যার জন্য এপার টাওয়ারের মানুষ 2-3 ঘন্টা ধরেও তাদেরকে বের করা হয়নি, তারা 2-3 ঘন্টা ধরে এরপরে মৃত্যু মুখে পড়লেন। যে কোনো বিল্ডিং 6 তলা হলে তার উপরে প্রেশারাইজ স্টেয়ার সিস্টেম থাকতে হবে, যেটা হবে যখনই কোথাও ফায়ার অ্যালার্ম হবে কিংবা কেউ যদি ম্যানুয়ালি এটাকে ওপেন করে বাইরে থেকে বাতাস নিয়ে সিঁড়ির ভিতরে বাতাস দিতে থাকবে, সিঁড়িটা বেলুনের মতো থাকবে। অর্থাৎ যে কোনো ফ্লোরে আগুন ধরেছে সেই ফ্লোরের আগুন সিঁড়ির ভিতরে প্রবেশ করবে না, লোকজন নির্বিঘ্নে সেই সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে যেতে পারবে এবং ফায়ার সার্ভিসেস সিভিল ডিফেন্সের লোকজনও সেই সিঁড়ি বেয়ে সংশ্লিষ্ট ফ্লোরে যেতে পারবেন। এটা করা হচ্ছে না, এটা কোডের ভিতরে আছে এগুলো। অর্থাৎ আমাদের যে সমস্যাটা হয়েছে কোডে সব কিছুই আছে, সেটা যথাযথ প্রতিপালন না করা। আরও জরুরি কথা সেটা হচ্ছে নতুন যে বিল্ডিং কোড হতে আছে এখনই দয়া করে তাকে থামান। সেখানে 10 তলা এবং তার উপরকে হাইরাইজ ডিক্লেয়ার করেছে, সেটা আগের মতো 6 তলা উপরে গেলে বিল্ডিং হাইরাইজ, 6 তলা অথবা 20 ফিটের উপরে গেলে হাইরাইজ বিল্ডিং করতে হবে। এটা আন্তর্জাতিক কোডেও এটা একই কথা বলে, সেটা থামাতে হবে। এবং ফায়ার প্রোটেকশন সিস্টেম অবলিক যেখানে ডিটেকশন সিস্টেম লেখা আছে সেটাকে ফায়ার প্রোটেকশন সিস্টেম এবং ডিটেকশন সিস্টেম দুইটারই আওতায় নিয়ে আসতে হবে। কোন কোন আইন দ্বারা এই বিল্ডিং ইমারতের সার্বিক নিরাপত্তার জায়গাগুলোকে গভর্ন করা হয়? রাজুক যেটাকে ব্যবহার করে, অগ্নি নির্বাপন দপ্তর যেটা ব্যবহার করে, সেই আইনগুলো যদি আমাদেরকে একটু দেখান। ধন্যবাদ। সর্বপ্রথম আইন হচ্ছে অগ্নি প্রতিরোধ আইন 2003, যেটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রণীত করেছে। এটা মূল আইন। এই আইনটার ভেতরে দেখতে পাচ্ছেন মাত্র কয়েকটা পৃষ্ঠা, যথেষ্ট ছিল না বিধায় ওনারা পরে এটার সাথে আরও জিনিস
সংযোজন করে বিধিমালা করেছেন, অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিধিমালা। যেহেতু একই বিষয়ে এটা আইন এবং এটা বিধিমালা, আমাদেরকে দুইটা মেনেই চলতে হয়। এটা প্রথম, এটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এটা মানে চলে, আমরাও এটা অনুসরণ করি। এরপরে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2006, দুরবস্থা ব্যবহার করতে করতে। এটা বাংলাদেশের, এটা আইন সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য। রাজুক এখানে কিছু বিষয় মনে করেছে সেটার রিভিশন করা দরকার, যার ফলে রাজুক তার এলাকার আওতায়, রাজুকের আওতায় বাংলাদেশ ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা করেছে, অর্থাৎ এটাও মেনে চলতে হবে। অর্থাৎ 4টা আইন এখানে প্রযোজ্য, দুইটা আইন এবং 2টা বিধিমালা। আর নতুন যেটা আসছে তার শুধু আমি প্রথম খণ্ডটা নিয়ে এসেছি, এটা কারণ এটার ভিতরে ফায়ার আছে, ইস্যুটা আছে, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এটা নীলক্ষেত থেকে পাবলিশড, এখানে বলা যায় যে কপি পাবলিশ, যেহেতু এখনও বাংলাদেশ সরকার এটাকে আইন হিসাবে ঘোষণা করেননি, কাজে পাবলিশ করতে পারেন না। এটাকে 2015 হিসাবে নীলক্ষেতে পাওয়া যায়। যেখানেই সংঘর্ষের এটা আছে যে আপনার চ্যাপ্টার 1-এ হাইরাইজ বিল্ডিংয়ের ডেফিনেশন যেখানে বর্ধিত করে 30 মিটার করা হয়েছে, সেটাই। তো এই চারটা আইন এবং 2টা আইন 2টা বিধিমালা আমাদের অগ্নি নিরাপত্তার জন্য প্রয়োজন, আর নতুন এটা। ধন্যবাদ।